যে রেনাল সিস্টেম আছে তার উপরে দুটো গ্ল্যান্ড আছে, সেটার নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রেনাল গ্ল্যান্ডে আমাদের যে কর্টেক্স আছে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কর্টেক্স থেকে কিছু হরমোন রিলিজ হয়। এই অ্যাড্রেনাল কর্টেক্সকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে গ্লোমেরুলাস, জোনা ফ্যাসিকুলাটা, জোনা রেটিকুলোসা। জোনা ফ্যাসিকুলোটা থেকে গ্লুকোকর্টিকো স্টেরয়েড, যেটা গ্লুকোকর্টিকয়েডস নাম, সেটা হচ্ছে রিলিজ হয়। এই গ্লুকোকর্টিকয়েড আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট হরমোন, শরীরের বডির গ্লুকোকর্টিকয়েড খুবই একটা ইম্পর্টেন্ট হরমোন। এই হরমোনকে বলা হয় সাধারণত লাইফ সেভিং হরমোন। এই গ্লুকোকর্টিকয়েড অনেক জায়গায় লাইফ সেভিং এর কাজ করে থাকে। তো আমরা এখন জানবো যে গ্লুকোকর্টিকয়েড যেটা হরমোন, সেটা আমাদের ড্রাগ হিসাবে কিভাবে কাজ করে। গ্লুকোকর্টিকয়েড ক্লাসিফিকেশন অফ গ্লুকোকর্টিকয়েড। সাধারণত গ্লুকোকর্টিকয়েড ন্যাচারালি আমাদের যেটা বডিতে তৈরি হয় ন্যাচারাল, আর একটা হচ্ছে সিনথেটিক। ন্যাচারাল যে গ্লুকোকর্টিকয়েড সেটার নাম হচ্ছে কর্টিসল, কর্টিকোস্টেরন এন্ড কর্টিসন। ন্যাচারাল গ্লুকোকর্টিকয়েডের নাম হচ্ছে কর্টিসল, কর্টিকোস্টেরন এন্ড কর্টিসন। আর সিনথেটিক, এই সিনথেটিক গ্লুকোকর্টিকয়েডটাই আমাদের মেইন সাবজেক্ট। সেই মেইন সিনথেটিক গ্লুকোকর্টিকয়েডকে আমরা 3টে ভাগে ক্লাসিফিকেশন করতে পারি। একটা হচ্ছে গিয়ে শর্ট অ্যাক্টিং অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশন অনুযায়ী, একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, আর একটা হচ্ছে লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং হচ্ছে লেস দেন 12 আওয়ারের মধ্যে, সেটা হচ্ছে গিয়ে তোমার নাম হচ্ছে, সেই শর্ট অ্যাক্টিং গ্লুকোকর্টিকের নাম হচ্ছে হাইড্রোকর্টিসন। আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যেটা 12 to 24 আওয়ার অ্যাকশন, সেটা হচ্ছে গিয়ে তার হচ্ছে গিয়ে পেডনিসোলন, তারপর হচ্ছে পেডনিসোলন, মিথাইল পেডনিসোলন এন্ড ট্রাইএমসিলোনন। তাহলে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং 12 to 24 আওয়ার্স এর মধ্যে, সেটা হচ্ছে গিয়ে পেডনিসোলন, মিথাইল পেডনিসোলন, আর হচ্ছে গিয়ে ট্রাইএমসিলোনন। আর লং অ্যাক্টিং গ্লুকোকর্টিকয়েডস, এটা হচ্ছে মোর দেন 12 আওয়ার, সেটা হচ্ছে ডেক্সামেথসোন, বেক্লোমেথসোন এন্ড বেটামেথসোন। ডেক্সামেথসোন, বেক্লোমেথসোন এন্ড বেটামেথসোন। এখন আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, যেটা গ্লুকোকর্টিকয়েডে, সেটা অ্যাকর্ডিং টু রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনের উপর ডিপেন্ড করে বা ডোজেস ফর্মের উপর ডিপেন্ড করে আমরা গ্লুকোকর্টিকয়েডকে কয়েক ধরনের ভাগ করতে পারি। সেটা হচ্ছে গিয়ে ওরাল, তারপর হচ্ছে গিয়ে ইনজেক্টেবল, এন্ড হচ্ছে গিয়ে তোমার ওরালি পাওয়া যায়, ইনজেক্টেবল পাওয়া যায়, অয়েন্টমেন্ট হিসেবে পাওয়া যায় বা লোকাল পাওয়া যায়, আরেকটা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গ্যাসিয়াস ফর্মে পাওয়া যায় বা গ্যাসিয়াস যেটা ইনহেলার ফর্মে পাওয়া যায়। তো যেটা হচ্ছে কি ওরাল গ্লুকোকর্টিকয়েড, এটা হচ্ছে পেডনিসন, মিথাইল পেডনিসোলন। হ্যাঁ, ওরাল হচ্ছে পেডনিসন আর মিথাইল পেডনিসোলন। আর তারপর ইনজেক্টেবল পাওয়া যায় হচ্ছে গিয়ে আইভি বা আইএম হিসেবে পাওয়া যায় হাইড্রোকর্টিসন, তারপরে ডেক্সামেথসোন, ইনজেকশন ট্রাইএমসিলোনন। তাহলে কি কি পাওয়া যায়? একটা হচ্ছে হাইড্রোকর্টিসন পাওয়া যায়, ডেক্সামেথসোন পাওয়া যায়, ট্রাইএমসিলোনন পাওয়া যায়। হ্যাঁ, আর যেটা হচ্ছে গিয়ে অয়েন্টমেন্ট হিসেবে পাওয়া যায়, সেটা হচ্ছে গিয়ে ট্রাইএমসিনোল, সেটা হচ্ছে গিয়ে অয়েন্টমেন্ট বা লোকালি পাওয়া যায়। এছাড়া বেটামেথাসোনও পাওয়া যায়, এটা হচ্ছে গিয়ে লোকালি অ্যাপ্লিকেবল অয়েন্টমেন্ট বা ক্রিম হিসাবে, ট্রাইএমসিনোল এন্ড বেটামেথাসোন। আরেকটা হচ্ছে কি ইনহেলার ফর্ম, আমি বললাম ইনহেলার ফর্মের মধ্যে আছে হচ্ছে গিয়ে বেক্লোমেথাসোন, ফ্লুটিকাসন, বেক্লোমেথাসোন আর ফ্লুটিকাসন। তাহলে আমরা কিভাবে ক্লাসিফিকেশন করলাম? অ্যাকর্ডিং টু গ্লুকোকর্টিকয়েড ন্যাচারাল আর সিনথেটিক হিসেবে দুই ভাবে। ন্যাচারালের মধ্যে হচ্ছে কর্টিসল, কর্টিকোস্টেরন আর কর্টিসল। আর সিনথেটিকের মধ্যে হচ্ছে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আর লং অ্যাক্টিং। সিনথেটিক শর্ট অ্যাক্টিং লেস দেন 12 আওয়ার, সেটা হচ্ছে হাইড্রোকর্টিসন। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং 12 to 24 আওয়ারের মধ্যে পেডনিসন, মিথাইল পেডনিসোলন এন্ড ট্রাইএমসিলোনন। আর লং অ্যাক্টিং মোর দেন 24 আওয়ার, সেটা হচ্ছে ডেক্সামেথসোন, বেক্লোমেথাসোন এন্ড বেটামেথাসোন। আবার আমরা অ্যাকর্ডিং টু রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশনের উপর আমরা ওরালি বা হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে ওরাল, ইনজেক্টেবল, তারপর হচ্ছে লোকাল এবং হচ্ছে গিয়ে ইনহেলার ফর্মে পাওয়া যায়, সেটা গিয়ে আমরা ইয়ে করলাম।
অনেক সময় তোমাদেরকে জিজ্ঞাসা করে যে কিছু ইনহেলার ফর্মের গ্লুকোকর্টিকয়েডের নাম বলো, সেটা হচ্ছে তাহলে তোমরা বলবো বেক্লোমিথাসোন, ফ্লুটিকাসোন। আবার অনেক সময় জিজ্ঞাসা করে কিছু আইভি বা আইএমই অ্যাপ্লিকেবল গ্লুকোকর্টিকয়েডের নাম বলো, সেটা তোমরা বলবো তখন হাইড্রোকর্টিসন, ডেক্সামিথাসোন, হ্যাঁ, তারপর হচ্ছে কি ট্রামসিনোলন, এগুলো। আবার কিছু অনেক সময় জিজ্ঞাসা করে কিছু ওরাল ফর্ম বা ট্যাবলেট ফর্মে পাওয়া যায়, সেটা হচ্ছে পেডনিসন, পেডনিসোলন, এগুলো। এইগুলোই হচ্ছে গিয়ে তাহলে আমাদের ক্লাসিফিকেশন অফ গ্লুকোকর্টিকয়েড গেল। এখন তোমাদের একটা জিনিস, এই যে আমাদের যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের অনেকটা মৃত্যুর হার অনেকটাই কমে গেছে এই গ্লুকোকর্টিকয়েডের অ্যাপ্লিকেবলের ফলে। শেষ পর্যন্ত আমরা অনেক অ্যান্টিভাইরাল ড্রাগ আসছে, তারপরেও যেটা লাইফ সেভিং ড্রাগ মনে করা হচ্ছে সেটা হচ্ছে এখন যেটা অ্যাপ্লিকেবল করা হচ্ছে সেটা হচ্ছে ডেক্সামেথাসোন গ্লুকোকর্টিকয়েড হিসাবে আমাদের দেওয়া হচ্ছে, যেটা যখন অ্যাকুট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ডেভেলপ করে তখন ডেক্সামেথাসোন অ্যাপ্লাই করা হয়। এবং অনেকটাই মৃত্যুর হার এর কারণে করোনা ভাইরাসের যে আগে যে মৃত্যুটা ছিল সেই মৃত্যু থেকে এখন বর্তমানে মৃত্যু হারটা অনেক কমে গেছে, সেইটা হচ্ছে কি ডেক্সামেথাসোন দেওয়ার কারণে। তাহলে এগুলো হচ্ছে গ্লুকোকর্টিকয়েডের ক্লাসিফিকেশন। এখন আমরা আসি গ্লুকোকর্টিকয়েডের, আমরা যেমন অন্যান্য ড্রাগসে পড়ছি যে হচ্ছে গিয়ে মেকানিজম অফ অ্যাকশন, এখানে কিন্তু মেকানিজম অফ অ্যাকশন নাই। গ্লুকোকর্টিকয়েডের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, হ্যাঁ, গ্লুকোকর্টিকয়েড এখানে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কিভাবে কাজ করে, গ্লুকোকর্টিকয়েড তিনটা ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, তিন বা চারটা ফার্মাকোলজিক্যাল অ্যাকশন দেখা যায়। সেটা এক নম্বর যে গ্লুকোকর্টিকয়েডের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন, 2 নাম্বার হচ্ছে ইমিউনো সাপ্রেসিভ অ্যাকশন, 3 নাম্বার হচ্ছে অ্যাকশন অন মেটাবলিজম এন্ড হচ্ছে আদার্স। তো অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন তো তোমরা গ্লুকোকর্টিকয়েডে সবাই জানো যে স্টেরয়েড কিভাবে তোমাদের অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন করে। স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন করে হচ্ছে গিয়ে দুই ভাবে, একটা হচ্ছে ডিক্রিজ সিনথেসিস অফ ইনফ্লামেটরি মিডিয়েটরস, যেমন হচ্ছে কি হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, ইন্টারলিউকিন এন্ড প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর। তাহলে এরা ডিক্রিজ সিনথেসিস করে ইনফ্লামেটরি মিডিয়েটর, সো ইনহিবিট আর্লি ইভেন্ট অফ ইনফ্লামেশন। আর দুই ভাবে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ডিক্রিজ নাম্বার এন্ড অ্যাক্টিভিটিং অফ মনোনিউক্লিয়াস সেল, সো ইনহিবিট লেট ইভেন্ট অফ ইনফ্লামেশন। তাহলে দুই ভাবে কাজ করে, একটা হচ্ছে সিনথেসিস অফ ইনফ্লামেটরি মিডিয়েটরটাকে কমায় দেয়, আর একটা হচ্ছে নাম্বার এন্ড অ্যাক্টিভিটি অফ মনোনিউক্লিয়াস সেলটাকে কমায় দেয়। তোমরা সবাই জানো যে মেমব্রেন ফসফোলিপিড থেকে কি হয়, অ্যারাকিডোনিক অ্যাসিড হয়। এটা কিভাবে হয়, ফসফোলাইপেজ A2 এনজাইমের মাধ্যমে। এই অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে কি হয়, প্রিকারসর অফ প্রোস্টাগ্ল্যান্ডিন, যেগুলো হচ্ছে গিয়ে তোমার হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, ইন্টারলিউকিন। তো এই যে ফসফোলাইপেজ A2 থেকে যে অ্যারাকিডোনিক অ্যাসিড, ফসফোলাইপেজ A2 এনজাইমের মাধ্যমে যে অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরি হচ্ছে, এই স্টেপে গ্লুকোকর্টিকয়েডটা কি করে, ইনহিবিট করে। সেই জন্য তোমার মেমব্রেন ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিডটাই তৈরি হয় না, ফলে তোমার হচ্ছে গিয়ে প্রিকারসর অফ যে প্রোস্টাগ্ল্যান্ডিন ইনফ্লামেটরি মিডিয়েটর সেগুলো তৈরি হচ্ছে না। এভাবে এটা একটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি মিডিয়েটর হিসেবে অ্যাকশন হিসেবে কাজ করে। 2 নম্বর ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কি, তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশনটা বোঝা গেল কিভাবে কাজ করে, একটা ডিক্রিজ সিনথেসিস অফ ইনফ্লামেটরি মিডিয়েটর আর ডিক্রিজ অ্যাক্টিভিটি এন্ড হচ্ছে গিয়ে সিক্রেশন অফ মনোনিউক্লিয়াস সেলস। মেমব্রেন ফসফোলিপিড থেকে কি করে, অ্যারাকিডোনিক অ্যাসিড তৈরিতে যে ফসফোলাইপেজ A2 কাজ করে, সেই ফসফোলাইপেজ A2 কে এনজাইমকে ইনহিবিট করে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। এভাবে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশনটাকে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশনটা সে তৈরি করে। আর 2 নাম্বার কি, ইমিউনোসাপ্রেসিভ অ্যাকশন। ইমিউনোসাপ্রেসিভ অ্যাকশনের কয়েকটা ধাপ হচ্ছে, এক নাম্বার হচ্ছে ডিক্রিজ ক্লোনাল এক্সপানশন অফ টি সেল এন্ড বি সেল, ডিক্রিজ ক্লোনাল এক্সপানশন অফ টি সেল এন্ড বি সেল, ডিক্রিজ অ্যাক্টিভিটি অফ সাইটোটক্সিক টি সেল, ইনহিবিট লিম্ফোকাইনিং সিক্রেটরি টি সেল, আর ডিক্রিজ অ্যান্টিবডি ফর্মেশন। তাহলে কি কি চারটা, একটা হচ্ছে ডিক্রিজ, সবগুলো ডিক্রিজ করে decrease clonal expansion of T cell and B cell, decrease activity of cytotoxic T cell। তোমরা যখন এটা প্যাথোলজিতে পড়বা সেখানে ইমিউনিটি পড়াবে যখন, তখন এইগুলো বুঝতে পারবা। এখানে শুধু জেনে যাও যে এটা ডিক্রিজ ক্লোনাল এক্সপানশন অফ টি সেল এন্ড বি সেল, ডিক্রিজ অ্যাক্টিভিটি অফ সাইটোটক্সিক টি সেল, ইনহিবিট লিম্ফোকাইনিন সিক্রেটিং টি সেল এন্ড ডিক্রিজ অ্যান্টিবডি ফর প্রোডাকশন। আর 3 নম্বর আমরা অ্যাকশন কি বললাম, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন বললাম হচ্ছে গিয়ে ইফেক্ট অন মেটাবলিজম। ইফেক্ট অন মেটাবলিজম
এক নম্বর ইফেক্ট কি কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর কি করে, এটা হচ্ছে কি এক নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর। কার্বোহাইড্রেট মেটাবলিজমে কি করে, ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল। ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল কিভাবে করে, হচ্ছে গিয়ে এক নম্বর হচ্ছে গিয়ে ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস। কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর কিভাবে কাজ করে, একটা হচ্ছে ইনক্রিজ ব্লাড সুগার লেভেল কিভাবে করে, একটা ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস আর ডিক্রিজ পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ। আর অন প্রোটিন মেটাবলিজমে কি করে, প্রোটিনের ইনক্রিজ প্রোটিন ক্যাটাবলিজম, মানে প্রোটিনটাকে বেশি বেশি করে ভেঙে দেয়। আর ফ্যাটের উপর কি কাজ করে, অন ফ্যাট লাইপোলাইসিস করে। আর একটা হচ্ছে প্রমোট ফ্যাট রিডিস্ট্রিবিউশন ইন দ্য বডি, মানে ফ্যাটটাকে পুরো শরীরে ছড়িয়ে দেয়। একটা হচ্ছে লাইপোলাইসিস করে আর প্রমোট রিডিস্ট্রিবিউশন অফ ফ্যাট অন দ্য বডি। আর আদার্স সিস্টেমের উপর কি কাজ করে, একটা হচ্ছে কি কিডনিতে কিভাবে কাজ করে, কিডনিতে ইনক্রিজ সোডিয়াম রিঅ্যাবজর্পশন এন্ড ইনক্রিজ পটাশিয়াম সিক্রেশন। গ্লুকোকর্টিকয়েড কি করে, সোডিয়াম রিঅ্যাবজর্পশনটাকে বাড়ায় দেয় আর হচ্ছে গিয়ে পটাশিয়াম সিক্রেশনটাকে বাড়ায় দেয়। তারপর ব্লাডের মধ্যে কি করে, ইনক্রিজ নাম্বার অফ প্লাটিলেটস, ইনক্রিজ রেড সেল আর অল্টারেশন অফ লিম্ফোসাইট অ্যাক্টিভিটি। ব্লাডে হচ্ছে গিয়ে নাম্বার অফ প্লাটিলেট সেলটাকে বাড়ায় দেয়, ইনক্রিজ রেড সেলকে বাড়ায় দেয় আর অল্টারেশন অফ লিম্ফোসাইট অ্যাক্টিভিটি। আর অন সিবিএস এর মধ্যে কি করে, ইনক্রিজ ব্লাড প্রেশারটাকে বাড়ায় দেয়। তাহলে আমরা ফার্মাকোলজিক্যাল অ্যাকশন এক নম্বর ফার্মাকোলজিক্যাল অ্যাকশন পড়লাম হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন, 2 নম্বর হচ্ছে ইমিউনোসাপ্রেসিভ অ্যাকশন, 3 নম্বর হচ্ছে অ্যাকশন অন মেটাবলিজম, এন্ড 4 নম্বর হচ্ছে অন্যান্য আদার্স যে সিস্টেম সেগুলোর উপর গ্লুকোকর্টিকয়েডের ইফেক্টটা কি। তারপরে আমরা তাহলে কার্বোহাইড্রেট মেটাবলিজমে আমরা পেলাম হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায় দেয়, প্রোটিনের উপর পেলাম প্রোটিন ক্যাটাবলিজমটাকে বাড়ায় দেয়, আর হচ্ছে গিয়ে ফ্যাটের লাইপোলাইসিস করে। আর আদার সিস্টেমের মধ্যে কিডনিতে কি করে, ইনক্রিজ সোডিয়াম রিঅ্যাবজর্পশন এন্ড পটাশিয়াম সিক্রেশনটাকে বাড়ায় দেয়। আর ব্লাডে কি করে, ইনক্রিজ নাম্বার অফ প্লাটিলেট সেল, ইনক্রিজ রেড সেল। আর সিবিএস এর যেটা মনে রাখতে হবে সেটা কি করে, ইনক্রিজ ব্লাড প্রেশার, হাইপারটেনশন করে, ইনক্রিজ ব্লাড প্রেশার। তাহলে এগুলো হচ্ছে আমাদের ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। আমি প্রথমে বলছি যে গ্লুকোকর্টিকয়েড ওরাল, আইভি, ইনজেক্টেবল, তারপর লোকালি এগুলো হিসেবে পাওয়া যায়। এগুলো এখন আমরা মেন যে গ্লুকোকর্টিকয়েড, এটার ইন্ডিকেশনটা কি, গ্লুকোকর্টিকয়েডের সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি ইন্ডিকেশন, অ্যাডভার্স ইফেক্ট, কন্ট্রাইন্ডিকেশন, এগুলো তোমাদেরকে ধরে। তো ইন্ডিকেশনের মধ্যে এক নম্বর ইন্ডিকেশনে কি, এক নম্বর ইন্ডিকেশন আমরা দুই ভাবে বলবো গ্লুকোকর্টিকয়েড ইন্ডিকেশন। এক নম্বর হচ্ছে রিপ্লেসমেন্ট থেরাপি আর একটা হচ্ছে ফার্মাকোথেরাপি। রিপ্লেসমেন্ট থেরাপি কি, এক নম্বর রিপ্লেসমেন্ট থেরাপিতে আমরা কোথায় দিই, অ্যাকুট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি বা অ্যাডিশনস ক্রাইসিস যেখানে হয় সেখানে আমরা এটা দিয়ে থাকি রিপ্লেসমেন্ট থেরাপি হিসেবে। তাহলে রিপ্লেসমেন্ট থেরাপি দুটো ইন্ডিকেশনে বলবো, এক নম্বর হচ্ছে রিপ্লেসমেন্ট থেরাপি আর 2 নম্বর হচ্ছে ফার্মাকোথেরাপি। রিপ্লেসমেন্ট থেরাপিতে আমরা কোথায় কোথায় দিয়ে থাকি, অ্যাকুট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। অ্যাকুট অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি কোথায় হয়, অ্যাডিশনস ক্রাইসিসে। তারপর 2 নম্বর হচ্ছে অ্যাডিশনস ডিজিজ। আর 3 নম্বর হচ্ছে ডায়াগনোসিস অফ কুশিং সিনড্রোম বাই ডেক্সামেথাসোন সাপ্রেশন টেস্ট। তাহলে এটা রিপ্লেসমেন্ট থেরাপি গেল। আর 2 নম্বরে আমরা বললাম ফার্মাকোথেরাপি। ইন্ডিকেশন কিন্তু অনেকগুলো, বুঝছো। ফার্মাকোথেরাপি হচ্ছে গিয়ে কোথায় কোথায় দিই, এটা হচ্ছে আমরা প্রথমেই আমরা বলবো পালমোনারিতে, যেমন হচ্ছে অ্যাজমা, অ্যাসপিরেশন নিউমোনিয়া এন্ড প্রিভেনশন অফ ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। ফার্মাকোথেরাপিতে পালমোনারি ইন্ডিকেশন কোথায়, একটা হচ্ছে অ্যাজমা, 2 নম্বর হচ্ছে অ্যাসপিরেশন নিউমোনিয়া, 3 নম্বর হচ্ছে প্রিভেনশন অফ অ্যাকিউট ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। 2 নম্বর হচ্ছে অ্যালার্জিক কন্ডিশন আমরা কোথায় দিয়ে থাকি, সেরাম সিকনেস, অ্যাঞ্জিওনিউরেটিক ইডেমা এন্ড কন্টাক্ট ডার্মাটাইটিস। অ্যালার্জিক কন্ডিশন কোথায় দিয়ে থাকি, একটা হচ্ছে সিরাম সিকনেস, তারপরে অ্যাঞ্জিওনিউরেটিক ইডেমা, আর হচ্ছে গিয়ে
কন্টাক্ট ডার্মাটাইটিস। 3 নাম্বার হচ্ছে কোলাজেন ভাস্কুলার ডিজিজ। কোলাজেন ভাস্কুলার ডিজিজ যেমন হচ্ছে এসএলই অ্যান্ড রিউমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই অ্যান্ড রিউমাটয়েড আর্থ্রাইটিস। 4 নাম্বার হচ্ছে সিবিএস, সিবিএস হচ্ছে রিউমেটিক ফিভার অ্যান্ড রিউমেটিক কার্ডাইটিস। 5 নাম্বার কিডনি, কিডনিতে আমরা কোথায় দিব? নেফ্রোটিক সিনড্রোম। 6 নাম্বার নিউরোলজিক্যাল, সেটা হচ্ছে সেরেব্রাল ইডেমা, মাল্টিপল স্ক্লেরোসিস। তারপরে স্কিনে, স্কিনে কোথায় দিই আমরা? এক্সিমা, পেম্পিগাস, অ্যাটোপিক ডার্মাটাইটিস। মানে গ্লুকোকর্টিকয়েড এমন কোনো জায়গা নাই যেখানে অ্যাপ্লিকেবল না, সব জায়গায় দেওয়া হয়। আই কোথায় দেওয়া হয়? অপটিক নিউরাইটিস। তারপর জিআইটিতে আইবিএস অ্যান্ড ট্রপিক্যাল স্প্রু, জিআইটিতে আইবিএস অ্যান্ড ট্রপিক্যাল স্প্রু। ব্লাডে হচ্ছে গিয়ে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া আর মাল্টিপল স্ক্লেরোসিস। তাহলে আমি ইন্ডিকেশনটা আবার একটু বলি। পালমোনারিতে হচ্ছে অ্যাজমা, অ্যাসপিরেশন নিউমোনিয়া অ্যান্ড হচ্ছে কি প্রিভেনশন অফ ইনফ্যান্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। অ্যালার্জিক কন্ডিশনে আমরা কোথায় দিই? সেরাম সিকনেস, অ্যাঞ্জিওনিউরেটিক ইডেমা অ্যান্ড কন্টাক্ট ডার্মাটাইটিস। কোলাজেন ভাস্কুলার ডিজিজ, এসএলই, রিউমেটয়েড আর্থ্রাইটিস। তারপর হচ্ছে গিয়ে সিবিএস এ আমরা দিই হচ্ছে রিউমেটিক ফিভার আর রিউমেটিক কার্ডাইটিস। কিডনিতে নেফ্রোটিক সিনড্রোম, নিউরোলজিক্যালি সেরেব্রাল ইডেমা, মাল্টিপল স্ক্লেরোসিস। স্কিনে হচ্ছে এক্সিমা, পেম্পিগাস। আইয়ে হচ্ছে অপটিক নিউরাইটিস, জিআইটিতে আইবিএস, ট্রপিক্যাল স্প্রু অ্যান্ড হচ্ছে গিয়ে ব্লাডে হচ্ছে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, অ্যাকুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া অ্যান্ড মাল্টিপল মাইলোমা। এখন গ্লুকোকর্টিকয়েডের সবথেকে যেটা ইম্পর্টেন্ট তোমাদেরকে যেটা সবথেকে বেশি ধরে সেটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্ট গ্লুকোকর্টিকয়েড দেখা যায় যে আমরা লাইফ সেভিং ড্রাগ হিসেবে সব জায়গায় অ্যাপ্লাই করতে যাই এবং এর জন্য অ্যাডভার্স ইফেক্টও বেশি হয়ে যায়। অ্যাডভার্স ইফেক্ট কি? ফিজিওলজিক্যাল। দুই ধরনের অ্যাডভার্স ইফেক্ট হয়, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাডভার্স ইফেক্ট, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। যদি বেশি বেশি করে গ্লুকোকর্টিকয়েড ইউজ করা হয় তাহলে কি হতে পারে? ফিজিওলজিক্যালি অ্যাড্রেনাল অথবা পিটুইটারি সাপ্রেশন হয়ে যেতে পারে। ফিজিওলজিক্যালি অ্যাড্রেনাল অথবা পিটুইটারি সাপ্রেশন হতে পারে। আর 2 নাম্বার কি? প্যাথোলজিক্যাল আমাদেরকে এটা মনে রাখতে হবে। সিবিএসএ আমি বলছি, সিবিএসএ কি করে? ফার্মাকোলজিক্যাল অ্যাকশন, ইনক্রিজ ব্লাড প্রেশার। তাহলে অ্যাডভার্স ইফেক্ট কি? সিবিএস এর একটা হচ্ছে ইনক্রিজ ব্লাড প্রেশার। তারপর জিআইটি তে কি করে? পেপটিক আলসার। কিভাবে পেপটিক আলসার করে? আমরা বললাম যে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন হিসেবে প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হতে দেয় না। তোমরা জানো যে পেপটিক আলসারে প্রোস্টাগ্ল্যান্ডিন কি করে? মিউকোপ্রোটেক্টিভ এজেন্ট হিসেবে কাজ করে। যদি প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি না হয় তাহলে কি হবে? প্রোটেকশন হয় না, এই জন্য জিআইটি তে পেপটিক আলসার হয়। 2-3 নাম্বার কি? বোন এন্ড মাসেলের। বোন এন্ড মাসেলে কি হয়? অস্টিওপোরোসিস এন্ড মাসেল ওয়াশ। ম্যাম আরেকটু স্লোলি পড়াইলে হচ্ছে একটু বোঝা যেত। আচ্ছা, প্যাথোলজিক্যালি কি? প্যাথোলজিক্যাল অ্যাডভার্স ইফেক্ট কি? সিবিএসএ আমাদের আমি প্রথমেই বললাম যে সিবিএসএ ফার্মাকোলজিক্যাল অ্যাকশনে কি করে? ইনক্রিজ ব্লাড প্রেশার। তাহলে সিবিএসএ কি করে? প্যাথোলজিক্যাল অ্যাডভার্স ইফেক্ট হিসেবে কি হয়? হাইপারটেনশন হয়। তারপর জিআইটি তে কি হয়? জিআইটি তে হয় হচ্ছে পেপটিক আলসার। পেপটিক আলসার কিভাবে হয়? পেপটিক আলসারটা আমি বললাম যে গ্লুকোকর্টিকয়েডের একটা হচ্ছে গিয়ে ফার্মাকোলজিক্যাল ইফেক্ট হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন। অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন হিসেবে কি হয়? প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজ হতে দেয় না। তো জিআইটি তে প্রোস্টাগ্ল্যান্ডিনটা কি কাজ করে? যদি জিআইটি তে প্রোস্টাগ্ল্যান্ডিনটা মেইনলি কাজ করে হচ্ছে মিউকোপ্রোটেকশন হিসাবে। যদি প্রোস্টাগ্ল্যান্ডিন না থাকে তাহলে জিআইটি মিউকোজাল প্রোটেকশন হয় না, ফলে কি হয়? পেপটিক আলসার হয়। ঠিক আছে। তারপর 3 নাম্বার বোনস এন্ড মাসেলে কি করে? বোনস এন্ড মাসেলে করে কি? অস্টিওপোরোসিস এবং মাসেল ওয়াস্টিং। এখন অনেক সময় তোমাদেরকে জিজ্ঞাসা করে যে অস্টিওপোরোসিসটা গ্লুকোকর্টিকয়েড কিভাবে করে? গ্লুকোকর্টিকয়েড কি করে? ডিক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম গাট। ক্যালসিয়ামটাকে গাট থেকে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে কমায় দেয়। যদি ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা কমে যায় তাহলে কি হবে? সেরাম ক্যালসিয়াম লেভেলটা কি হবে? কমে যাবে। সেরাম ক্যালসিয়াম লেভেল যদি কমে যায় তাহলে কি হবে? বোনস প্যারাথাইরয়েড ইনক্রিজ প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন, তখন প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন বেড়ে যাবে। যদি ইনক্রিজ প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন হয় তখন কি করবে? এটা মোবিলাইজেশন অফ ক্যালসিয়াম ফ্রম বোনস, সেই জন্য ইনক্রিজ অ্যাক্টিভিটি অফ অস্টিওক্লাস্ট, এভাবে অস্টিওপোরোসিস তৈরি করে। বুঝতে পারছো? তাহলে কিভাবে? প্রথমে কি করে? ইনক্রিজ
এই গ্লুকোকর্টিকয়েডটা কি করে ডিক্রিজ ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম দ্য গাট, অ্যাবজর্পশন গাট থেকে অ্যাবজর্পশনটাকে কমায়, ক্যালসিয়াম অ্যাবজর্পশন কম করে, ফলে হচ্ছে সিরামে ক্যালসিয়াম লেভেলটা কমে যায়। সিরামে যখন ক্যালসিয়াম লেভেল কমে যায় তখন আমাদের যে প্যারাথাইরয়েড হরমোন আছে সেই প্যারাথাইরয়েড হরমোনের অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, প্যারাথাইরয়েড হরমোনের সিক্রেশনের অ্যাক্টিভিটি বেড়ে যায়। যখন প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন বেড়ে যায় তখন কি করে এটা ইনক্রিজ মোবিলাইজেশন অফ ক্যালসিয়াম ফ্রম বোন অ্যান্ড ইনক্রিজ ক্যালসিয়াম অস্টিওক্লাস্ট অ্যাক্টিভিটি। অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি হয়ে গেলে কি হবে, অস্টিওপোরোসিস হবে। এভাবে বোন অ্যান্ড বোনসে অস্টিওপোরোসিস তৈরি করে। তোমাদের মেইনলি ধরে যে পেপটিক আলসার কিভাবে হয়, তারপর অস্টিওপোরোসিস কিভাবে হয়। তো এখন 4 নম্বর আমরা প্যাথোলজিক্যাল অ্যাডভার্স ইফেক্টের মধ্যে একটা হচ্ছে এন্ডোক্রাইন কি করে, ওয়েট গেইন অ্যান্ড ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড ইম্পেয়ার্ড গ্রোথ। তুমি ডায়াবেটিস মেলাইটাস কিভাবে করে, ডায়াবেটিস মেলাইটাস তোমরা যে আমরা বললাম যে কার্বোহাইড্রেট মেটাবলিজমের উপর কি করে, ইনক্রিজ ব্লাড গ্লুকোজ লেভেল কিভাবে করে সেটা আমি বলছি, যে হচ্ছে গিয়ে তোমার ইনক্রিজ গ্লুকোনিওজেনেসিস এন্ড ডিক্রিজ পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ। তারপর হচ্ছে গিয়ে স্কিনে কি করে, স্কিনটা হচ্ছে গিয়ে থিন হয়ে যায়, স্কিনে হচ্ছে গিয়ে থিন হয়ে যায়। আর যখনই কোনো স্কিনটা থিন হয়ে যাবে সেই স্কিন থিনে ওখানে ইনক্রিজ সাসেপ্টেবিলিটি অফ ইনফেকশন। স্কিন থিনিং হয়ে গেলে কি হবে, ওই জায়গাটাতে ইনফেকশনের চান্স অফ ইনফেকশনের রেটটা বেড়ে যাবে। ঠিক আছে। তারপর সিএনএস এ কি করে, ডিপ্রেশন অ্যান্ড ইনসোমনিয়া। আর আয়ে করে হচ্ছে ক্যাটারেক্ট। আমি আরেকবার বলি অ্যাডভার্স ইফেক্ট, দুইটা অ্যাডভার্স ইফেক্ট করে, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে অ্যাড্রেনাল আর হচ্ছে পিটুইটারি সাপ্রেশন করে দিতে পারে। আর প্যাথোলজিক্যালে আমি বললাম যে সিবিএস এ কি করে, ইনক্রিজ ব্লাড প্রেশার। জিআইটি তে করে হচ্ছে পেপটিক আলসার। বোনস এন্ড মাসেলে করে অস্টিওপোরোসিস এন্ড মাসেল ওয়াস্টিং। তারপর হচ্ছে গিয়ে এন্ডোক্রাইনে করে হচ্ছে ওয়েট গেইন, ডায়াবেটিস মেলাইটাস এন্ড ইম্পেয়ার্ড গ্রোথ। স্কিনে কি করে, স্কিন থিনিং হয়ে যায়, ফলে ইনক্রিজ সাসেপ্টেবিলিটি অফ ইনফেকশন। আর সিএনএস করে হচ্ছে ডিপ্রেশন অ্যান্ড ইনসোমনিয়া। আর আই হচ্ছে ক্যাটারেক্ট। এগুলো হচ্ছে গিয়ে অ্যাডভার্স ইফেক্ট অফ গ্লুকোকর্টিকয়েড। এখন হচ্ছে গিয়ে কন্ট্রাইন্ডিকেশন। তোমরা যদি অ্যাডভার্স ইফেক্টটা বুঝো তাহলে হচ্ছে কন্ট্রাইন্ডিকেশনটা সোজা। 1 নম্বর কন্ট্রাইন্ডিকেশন কোথায়, আমরা হচ্ছে গিয়ে 1 নম্বর কন্ট্রাইন্ডিকেশন কোথায় দিব না, সেটা হচ্ছে গিয়ে পেপটিক আলসার ডিজিজ। যাদের পেপটিক আলসার ডিজিজ সে আরো কি করবে, পেপটিক আলসার করে, তাহলে কি হয়, পেপটিক আলসার ডিজিজে আমরা গ্লুকোকর্টিকয়েড দিব না। 2 নম্বর কন্ট্রাইন্ডিকেশন কি, 2 নম্বর কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে হাইপারটেনশন। যাদের হাইপারটেনশন আছে তাদেরকে আমরা গ্লুকোকর্টিকয়েড দিব না। 3 নম্বর কন্ট্রাইন্ডিকেশন কি, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর। 4 নাম্বার হচ্ছে এনি অ্যাক্টিভ ইনফেকশন, কেননা গ্লুকোকর্টিকয়েড এমনি দিলেই সেখানে সাসেপ্টেবিলিটি অফ ইনফেকশনের চান্স বেড়ে যায়। তাহলে যদি কোনো আগে থেকেই যদি তার ইনফেকশনে থাকে, এনি অ্যাক্টিভ ইনফেকশন থাকে, তাহলে আমরা সেখানে গ্লুকোকর্টিকয়েড দেব না। 5 নাম্বার হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস পেশেন্টকে আমরা গ্লুকোকর্টিকয়েড দিব না। কিন্তু অনেক সময় দেখা যায় যে এমন কন্ডিশন হয় সেখানে গ্লুকোকর্টিকয়েড দিতে হয়, তাহলে সেখানে কি করতে হবে, গ্লুকোকর্টিকয়েড ডায়াবেটিস মেলাইটাস দিতে গেলে ওখানে ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট বা ডায়াবেটোজেনিক ড্রাগের ডোজ অ্যাডজাস্ট করে তখন আমাদেরকে গ্লুকোকর্টিকয়েড দিতে হবে। 6 নাম্বার হচ্ছে গ্লুকোমা থাকলে আমরা দিব না। 7 নাম্বার হচ্ছে কুশিং সিনড্রোম। তাহলে আমাদের কন্ট্রাইন্ডিকেশন কি 7টা কন্ট্রাইন্ডিকেশন। তো মেইন কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে পেপটিক আলসার ডিজিজ, তারপর 2 নাম্বার হচ্ছে হাইপারটেনশন, 3 নাম্বার হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, 4 নাম্বার হচ্ছে এনি অ্যাক্টিভ ইনফেকশন, 5 নাম্বার হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, 6 নাম্বার হচ্ছে গ্লুকোমা এন্ড 7 নাম্বার হচ্ছে কুশিং সিনড্রোম। এগুলো থাকলে আমরা এখন আমাদেরকে কিছু জিনিস জানতে হবে যে গ্লুকোকর্টিকয়েড দেওয়ার আগে আমাদেরকে কিছু জিনিস চিন্তা করতে হবে। পেশেন্টের সাথে গ্লুকোকর্টিকয়েড দেওয়ার আগে কিছু সব প্রেসক্রিপশন করার আগে যেমন চিন্তা করতে হয় তেমন সব থেকে বেশি চিন্তা করতে হয় গ্লুকোকর্টিকয়েড দেওয়ার আগে। তারপর এই গ্লুকোকর্টিকয়েড দেওয়ার আগে আমরা কি করব, আগেই পেশেন্টের কাছ থেকে আমরা হিস্ট্রি নিব। গ্লুকোকর্টিক এটাকে বলা হয় প্রিকশন অফ স্টেরয়েড থেরাপি দেওয়ার আগে কি কি প্রিকশন নিতে হয়। 1 নম্বর হচ্ছে কি এক্সক্লুড এনি কন্ট্রাইন্ডিকেশন ইফ থেরাপি ইজ ইন্ডিকেটেড ফর মোর দেন উইক। যদি আমাদের থেরাপি আমাদেরকে 1 সপ্তাহের উপর করতে হয়, চালাতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আগে এক্সক্লুড করে নিতে হবে এনি কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কিনা। তাহলে এক্সক্লুড এনি কন্ট্রাইন্ডিকেশন ইফ থেরাপি ইজ ইন্ডিকেটেড ফর মোর দেন এ উইক। তারপর 2 নাম্বার
কি পেশেন্টের আমরা তাহলে কি করতে হবে, এক্ষেত্রে হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি নিয়ে কি করতে হবে, পেশেন্টকে বলতে হবে যে আপনার গ্লুকোকর্টিকয়েড দেওয়ার পেশেন্টের সাথে বলতে হবে আপনার বুক জ্বালা পড়া করে কিনা বা অ্যাসিডিটি আছে কিনা, হ্যাঁ ডায়াবেটিস আছে কিনা, এগুলো আর কি জিজ্ঞাসা করে নিতে হবে। তারপর কোথাও শরীরে কোথাও অন্য ইনফেকশন আছে কিনা এগুলো জিজ্ঞাসা করে নিতে হবে। তারপরে তাহলে হিস্ট্রিটা নিতে হবে, মেইন কথা হচ্ছে হিস্ট্রিটা নিতে হবে। 2 নাম্বার কি করতে হবে, পেশেন্টের ব্লাড প্রেশার মেজার করতে হবে, ব্লাড প্রেশার মেজার করতে হবে। 3 নাম্বার কি করতে হবে, ব্লাড সুগার দেখতে হবে যে তার ডায়াবেটিস আছে কিনা, হ্যাঁ। আর 4 নাম্বার হচ্ছে এক্স-রে অফ ভার্টিব্রাল কলাম টু সি এনি অস্টিওপোরোটিক লেশন। তার আগে থেকে যদি অস্টিওপোরোটিক কোনো লেশন থাকে তাহলে তো আমরা গ্লুকোকর্টিকয়েড দিব না। সেটা অস্টিওপোরোটিক লেশন দেখার জন্য আমরা কোথায় ইয়ে করি, তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় অনেক সময় যে আমরা এক্স-রে অস্টিওপোরোটিক লেশন দেখার জন্য তোমরা কি করবা, তখন তোমরা বলবা যে এক্স-রে করো, বলো যে এক্স-রে করবো, কিন্তু এক্স-রেটা পার্টিকুলারলি কোথায় করতে হবে সেটা তোমরা ইন্ডিকেশন মানে ইন্ডিকেট করো না। সেটা হচ্ছে কি এক্স-রে অফ ভার্টিব্রাল কলাম। সব জায়গায় করলে তো হবে না, থাই বা লেগের এক্স-রে করলে তুমি কি অস্টিওপোরোটিক চেঞ্জ পাবা, সেটা পাবা না। মেইনলি ভার্টিব্রাল কলামে অস্টিওপোরোটিক চেঞ্জটা সব থেকে ভালো বোঝা যায়। আর আমরা প্রিকশন করব কি, ডু নট স্টপ ড্রাগ সাডেনলি। আমরা গ্লুকোকর্টিকয়েড দেওয়ার সময় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা যদি একটা পেশেন্টকে গ্লুকোকর্টিকয়েড থেরাপি দিই তাহলে সেই গ্লুকোকর্টিকয়েডটা তাকে আমরা যেমন অ্যান্টিবায়োটিক আমি বলি যে 7 দিন খাইলাম তারপরে আপনার স্টপ করে বন্ধ করে 7 দিন খাওয়ার পর আর বন্ধ খাইতে হয় না, স্টপ করে দিলেই শেষ, তাই না? অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ তুমি ব্যথা কমে গেলে বন্ধ করে দিলে, কিন্তু গ্লুকোকর্টিকয়েড এমন একটা ড্রাগ যেটা তুমি আমরা কি করি, এটা হঠাৎ করে আমি বললাম যে আপনি 7 দিন খেলেন বন্ধ করে দিব, এটা বন্ধ করে দেবো। টেলিফোনে জিজ্ঞাসা করলে ডাক্তার সাহেব আমার তো এখন উপকার হয়ে গেছে, আমি কি আমি বন্ধ করে দিতে পারবো, এটা এইভাবে স্টপ করা যাবে না। আবার বলতেছি গ্লুকোকর্টিকয়েড সাডেনলি স্টপ করা যায় না। গ্লুকোকর্টিকয়েডটাকে স্টপ করতে হয় গ্রাজুয়াল ট্যাপারিং এর মাধ্যমে। গ্রাজুয়াল ট্যাপারিং, এটাকে বলা হয় ট্যাপারিং অফ ডোজ। ট্যাপারিং অফ ডোজ এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে। আমি আবার বারবার করে বলতেছি ট্যাপারিং অফ ডোজ। গ্লুকোকর্টিকয়েড কেউ যদি 1 সপ্তাহ 2 সপ্তাহ খায়, সে যদি বলে আমি তো আমার সিমটম রিলিফ হয়ে গেছে তাহলে আমি আমার ড্রাগ স্টপ করে দেবো, কিন্তু ড্রাগটা স্টপ করা যাবে না, এটাকে আমরা গ্রাজুয়ালি ট্যাপার করে স্টপ করতে হবে। কেউ যদি সকাল দুপুর রাতে দুইটা করে 6টা খেত তাহলে তাকে দিতে হবে দুইটা করে 4টা, এরকম 1 সপ্তাহ খেলে আবার 1টা করে 2টা, এরকম 1 সপ্তাহ খেলে আবার 1টা করে 1 সপ্তাহ, এরকম করে আস্তে আস্তে আমরা কি করি ডোজটাকে ট্যাপার করে স্টপ করে। তাহলে আমরা প্রিকশন কি নিতে হবে, একটা প্রথমে হিস্ট্রি নিতে হবে, পেশেন্টের ব্লাড প্রেশার দেখতে হবে, ব্লাড সুগার দেখতে হবে, এক্স-রে অফ ভার্টিব্রাল কলাম দেখতে হবে কোনো অস্টিওপোরোটিক লেশন আছে কিনা, এবং প্রিকশন হিসেবে আমাদেরকে ড্রাগটা যখন স্টপ করে দেব তখন আমরা কি করতে হবে, সাডেনলি স্টপ করা যাবে না, সেটাকে কি করতে হবে গ্রাজুয়াল ট্যাপারিং এর মাধ্যমে ছেড়ে দিতে হবে। এখন অনেক সময় তোমাদেরকে কোশ্চেন করে যে হচ্ছে কি একটা পেশেন্ট তোমার কাছে 2 সপ্তাহ ধরে বা 3 সপ্তাহ গ্লুকোকর্টিকয়েড তুমি প্রেসক্রাইব করছো, তোমার কাছে পেশেন্টটা আসলো। এখন পেশেন্ট আসলে তুমি কি করবা, এখন পেশেন্ট আসলে আমরা সাধারণত কি করি, পেশেন্ট আসলে আমাদের তো পেশেন্টের ইয়াতে প্রেসক্রিপশন প্যাডে কি লেখা থাকে, পেশেন্টের সবকিছু লেখা থাকে, তাই না? তাহলে একটা পেশেন্ট গ্লুকোকর্টিকয়েড খাচ্ছে, আমরা তাহলে প্রথমে আগে হিস্ট্রি নিব। হিস্ট্রি নিয়ে কি করব, যে সে হিস্ট্রি নিতে জানবো যে তার কোনো এর মধ্যে তার আগে আমরা দেখব যে তার কোনো পেপটিক আলসার ডিজিজ তার প্রেসক্রিপশনে ছিল কিনা। সে যদি না থাকে, যদি তার পেপটিক আলসার ডিজিজ ডেভেলপ করে, সে কি বলবে আমার এখন গ্লুকোকর্টিকয়েড খায় পেটে ব্যথা হয় বা হচ্ছে গিয়ে বুক জ্বালা পড়া করে, তাহলে একটা হিস্ট্রি নিতে হবে। হ্যাঁ, 2 নাম্বার কি করতে হবে, পেশেন্টকে হিস্ট্রি নিলাম, তারপর হচ্ছে গিয়ে 2 নাম্বার পেশেন্টের আমরা কি পরীক্ষা করতে পারি। প্রথমে আমরা তো জানো যে তোমরা একটা পেশেন্ট, তোমরা তো ওয়ার্ডে যাওনি, ওয়ার্ডে গেলে বুঝতে পারবা। ওয়ার্ডে গেলে আমরা প্রথমে একটা পেশেন্টকে নিয়ে হিস্ট্রি টেকে নিই, তারপর হচ্ছে কি ফিজিক্যাল এক্সামিনেশন করি, তারপর হচ্ছে গিয়ে তাকে রুটিন কিছু এক্সামিনেশন বা ল্যাবরেটরি ইনভেস্টিগেশন করতে দিই। তাহলে পেশেন্টের হিস্ট্রি নিলাম, হিস্ট্রি নেওয়ার পরে আমরা কি করব, ফিজিক্যাল এক্সামিনেশন করব। ফিজিক্যাল এক্সামিনেশন আমাদের মাথায় আছে কি হতে পারে, তার আগে ব্লাড সুগার
সরি ব্লাড প্রেশার লেভেল ছিল হচ্ছে 120/80, তাহলে সে গ্লুকোকর্টিকয়েড খাচ্ছে, তাহলে আমার মাথায় আসে যে তার প্রেশারটা বাড়তে পারে, তাহলে আমরা প্রেশারটা দেখবো, প্রেশারটা দেখে দেখবো যে তার প্রেশারটা কতটুকু আছে, যদি ঠিক থাকে তাহলে ঠিক, আর যদি যদি প্রেশারটা রাইজ করে তাহলে সে হাইপারটেনসিভ ডেভেলপ করছে, তাহলে গ্লুকোকর্টিকয়েডটাকে আমাকে কি করতে হবে, ট্যাপার করতে হবে। তারপর 3 নম্বর কি করতে হবে, ব্লাড প্রেশার দেখলাম, হ্যাঁ, তারপরে আমরা স্কিনটা পরীক্ষা করে দেখবো যে তার কোনো স্কিনে কোনো ইনফেকশন অ্যারাইজ করছে কিনা, ঠিক আছে। চোখও দেখা যেতে পারে, চোখে অনেক সময় ক্যাটারেক্ট বা গ্লুকোমা, যারা চোখ দেখে তারা চোখটা দেখে নেবে আর কি। তাহলে এটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। আর রুটিন ইনভেস্টিগেশন আমরা তাকে কি করতে দিব, রুটিন ইনভেস্টিগেশন তোমরা তো এটা আইকিউ থেকে বলতে হবে, তো রুটিন ইনভেস্টিগেশন তাকে আমরা কি করতে হবে, একটা রুটিন টেস্ট সিবিসি করতে হবে। সিবিসি টেস্ট করলে আমরা দেখতে পারবো তার কোনো ইনফেকশন শরীর বা বডিতে কোনো সিস্টেমিক ইনফেকশন ডেভেলপ করছে কিনা। তারপর 2 নম্বর কি, ব্লাড গ্লুকোজ লেভেলটা বাড়ছে কিনা। আগে ব্লাড গ্লুকোজ তার নর্মাল ছিল, এখন ব্লাড গ্লুকোজ লেভেল করে দেবো, যদি নর্মাল থাকে নর্মাল, আর যদি না থাকে তাহলে ডায়াবেটিস ডেভেলপ করছে বাই দিস ড্রাগ, তাহলে ড্রাগটাকে আমরা বন্ধ করে দিলে তার ব্লাড গ্লুকোজ লেভেলটা নর্মালি চলে আসতে পারে। তাহলে ব্লাড সুগার দেখবো, তারপরে সিবিসি দেখবো, ব্লাড গ্লুকোজ লেভেল দেখবো, তারপর ইউরিনারি করে দেখবো যে ইউরিনে কোনো ইনফেকশন হয়েছে কিনা। হ্যাঁ, তারপরে আমরা কি আরেকটা কি করতে পারি, যে আমি বললাম যে গ্লুকোকর্টিকয়েডের একটা অ্যাডভার্স এফেক্ট কি, বোনস এন্ড মাসেলে অস্টিওপোরোসিস করে, তাহলে অস্টিওপোরোসিস ডেভেলপ হয়েছে কিনা, তাহলে এটা কি করে দেখার জন্য কি করতে পারি, এক্সরে অফ ভার্টিব্রাল কলাম। এক্সরে অফ ভার্টিব্রাল কলাম দেখলে আমরা বুঝতে পারবো যে গ্লুকোকর্টিকয়েড অস্টিওপোরোটিক চেঞ্জ হয়েছে কিনা। এভাবে আমরা তার এই টেস্টগুলো করতে পারি। তাহলে আমরা একটা পেশেন্ট গ্লুকোকর্টিকয়েড খাইলে আমরা কি কি করতে পারি, আসার পরে আমরা তার আবার হিস্ট্রি নিব, ফিজিক্যাল এক্সামিনেশন করব এবং রুটিন ল্যাবরেটরি টেস্ট করতে দেব। ফিজিক্যাল এক্সামিনেশনে অবশ্যই ব্লাড প্রেশারটাকে দেখতে হবে। ও আরেকটা জিনিস, ওয়েট গেইন। আমি বলছি যে অ্যাডভার্স ইফেক্টের মধ্যে কি হয়, ওয়েট গেইন হয়। তাহলে তার আগে কি, গ্লুকোকর্টিকয়েড পাবার আগে তার ওয়েট কত ছিল এবং গ্লুকোকর্টিকয়েড পাবার পরে তার ওয়েট কতটা হয়েছে সেটাও দেখে নিতে হবে, ওয়েটটা মেজার করতে হবে। তাহলে ওয়েটটা দেখতে হবে, ব্লাড প্রেশারটা দেখতে হবে, তারপর স্কিনটা দেখে নিতে হবে। আর ল্যাবরেটরি টেস্টের মধ্যে আমরা কি করব, রুটিন টেস্ট যেটা সিবিসি, হ্যাঁ, কমপ্লিট ব্লাড কাউন্ট, এটা দেখলে আমরা নিউট্রোফিল কাউন্ট দেখে বলতে পারি যে ইনফেকশন ডেভেলপ করছে কিনা। তারপরে ইউরিনারি করতে হবে, তারপর ব্লাড গ্লুকোজ লেভেল দেখতে হবে, ব্লাড গ্লুকোজ লেভেল দেখে আমরা বুঝতে পারবো যে তার ডায়াবেটিস ডেভেলপ করছে কিনা। তারপরে হচ্ছে কি এক্সরে অফ ভার্টিব্রাল কলাম, যেটা হচ্ছে গিয়ে দেখে আমরা বুঝতে পারবো যে তার অস্টিওপোরোটিক লেশন হয়েছে কিনা। এরকম যদি হওয়ার পরে দেখবো যে এগুলো সবকিছু ঠিক আছে, তার গ্লুকোকর্টিকয়েড এখন তার উইথড্র করার দরকার বা স্টপ করার দরকার, তাহলে আমরা কি করব, পেশেন্টকে বলতে হবে যে আপনি আপনার এখন অসুখ ভালো হয়ে গেছে, কিন্তু আপনার এই গ্লুকোকর্টিকয়েডটা সাডেনলি এখনই স্টপ করা যাবে না, এটা আমি আস্তে আস্তে স্টপ করব, ঠিক আছে। তাহলে গ্লুকোকর্টিকয়েড সে আগে 3টা খেত, সেখানে 2টা করে নিতে হবে, তারপর 1টা করতে হবে, তারপর আস্তে হাফ করতে হবে, তারপর এটাকে এইভাবে উইথড্র করতে হবে। এটাকে কি বলা হয়, ট্যাপারিং অফ ডোজ। এভাবে আমরা গ্লুকোকর্টিকয়েডটাকে ট্যাপার করে করতে পারবে, টার্মিনেট করতে পারি, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমাদের গ্লুকোকর্টিকয়েড, অল অ্যাবাউট দ্য গ্লুকোকর্টিকয়েড। এই গ্লুকোকর্টিকয়েড থেকে তোমাদের মোটামুটি যেটা ধরে হচ্ছে গিয়ে গ্লুকোকর্টিকয়েডের হচ্ছে গিয়ে তোমরা গ্লুকোকর্টিকয়েডের অ্যাকর্ডিং টু অ্যাকশন অনুযায়ী হচ্ছে গিয়ে গ্লুকোকর্টিকয়েড শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং এটা ধরে, আর হচ্ছে কেউ অ্যাকর্ডিং টু ওরাল, প্যারেন্টাল, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন হিসেবে কি ইনজেক্টিভ, ইনহেলার বেশিরভাগ ধরে ইনহেলার। যখন ব্রঙ্কিয়াল অ্যাজমা পড়বা তখন ব্রঙ্কিয়াল অ্যাজমাতে আমরা গ্লুকোকর্টিকয়েড ইউজ করে থাকি, এটা সেই জন্য ইনহেলার ফর্মে কি কি গ্লুকোকর্টিকয়েড পাওয়া যায় এগুলো হচ্ছে গিয়ে। আর হচ্ছে গিয়ে গ্লুকোকর্টিকয়েডের মেইন ধরে যেটা, সেটা হচ্ছে অ্যাডভার্স ইফেক্টটা বেশি, সব থেকে বেশি ধরে অ্যাডভার্স ইফেক্ট, আর হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। আর গ্লুকোকর্টিকয়েড, এই যে একটা পেশেন্ট আসলে গ্লুকোকর্টিকয়েড খাওয়ার পর একটা পেশেন্ট যখন আসবে, তখন এই পেশেন্টকে আমরা এক্সামিন করব, কি কি উপদেশ দেব, কিভাবে গ্লুকোকর্টিকয়েড ট্যাপার করব, এগুলোই তোমাদেরকে গ্লুকোকর্টিকয়েড সম্পর্কে ধরে, ঠিক আছে। এটাই হচ্ছে, দিস ইজ অল অ্যাবাউট গ্লুকোকর্টিকয়েড। ম্যাম একটা কোশ্চেন ম্যাম। বলো ম্যাম, নরমালি তো যারা প্রেসক্রাইবড আর কি পেশেন্ট, যারা প্রেসক্রিপশন নিয়ে আসলো, সেক্ষেত্রে তো আমি বুঝতে পারলাম যে সে গ্লুকোকর্টিকয়েড ইনটেক করছে, কিন্তু বাংলাদেশের তো সবাই আর হচ্ছে বাংলাদেশের মেডিসিন সবাই খায় না।
হোমিওপ্যাথিক বেশি করে যে হোমিও খায়, হ্যাঁ, হোমিওপ্যাথিকের যে পাউডার গুলো, এগুলো কিন্তু পাউডার, তারপরে এমনি যেগুলো মিক্সচার ব্যবহার হয়, এগুলো সবই কিন্তু স্টেরয়েড কন্টেনিং ড্রাগ। এই যে পাউডার গুলো, হোমিওপ্যাথিকের যে পাউডার গুলো, সেগুলো কিন্তু সব স্টেরয়েড পাউডার। এমনি এমনি বিশেষ ওদের করে ম্যাম এই বলো। ফার্মেসি থেকে যেগুলা খাই, মূলত ফার্মেসিতে গেলেই তো ম্যাম ওই যে কর্টান মানে প্রেডনিসোলন যেটা, এটা দিয়ে দেয়, সাথে আবার হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। সেই ক্ষেত্রে তো পেশেন্ট কি করে যে দুইটা একটা ট্যাবলেট কিনে আইনা খাই, সেই ক্ষেত্রে সে নামও বলতে পারে না, আবার হচ্ছে অ্যান্টিবায়োটিক কি খাইতেছে এটাও বলতে পারে না। সেই ক্ষেত্রে আমরা কি করবো ম্যাম? সেই ক্ষেত্রে করার কিছু নেই, আমাদেরকে এরকম করে ইয়ে করতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। মানে আমাদের ফিজিক্যাল এক্সামিনেশন করে যদি মনে হয় যে সে এরকম কিছু খাইছে, তাহলে সেই ক্ষেত্রে আমি ওইটা আবার কমাইতে থাকবো নাকি ম্যাম, না, এরকম সেটা আমরা এটা বলতে পারি। সে এখন যদি ট্যাবলেট দেখাইতে না পারে, এখন কিভাবে ইয়ে করবে? গ্লুকোকর্টিকয়েড, প্রেডনিসোলন বা ইয়ে অনেক দিন ধরে খেলে কিন্তু তার একটা হচ্ছে কুশিং ফেস ডেভেলপ করে, যেটা তোমরা এই বললাম না, কুশিং সিনড্রোম যেটা ডেভেলপ করে গ্লুকোকর্টিকয়েড, সেটা হচ্ছে কি অনেক সময় তার অ্যাপিয়ারেন্স দেখলে বোঝা যায়। কিন্তু সেটা হচ্ছে কি যে তোমার কুশিং ফেস, তারপরে বাফেলো হাম, তারপর হচ্ছে গিয়ে মুন ফেস, যেটাকে বলে মুন ফেস, হ্যাঁ, মুন ফেস, তারপর হচ্ছে বাফেলো হাম, তারপর পট বেলি অ্যাপিয়ারেন্স, মানে পেটটা বাড়ে গেছে, হ্যাঁ, এগুলো দেখে অনেক সময় বোঝা যায় যে সেই স্টেরয়েড নিচ্ছে এরকম। এছাড়া আদারওয়াইজ কিন্তু বাইরের বেশিরভাগ ইয়াতে স্টেরয়েড দেয়, কিন্তু বোঝার উপায় নেই যে সেই স্টেরয়েড খাইছে কিনা। এটা এখন তোমাকে ওই পেশেন্টকে বলতে হবে যে তুমি কি ওষুধ খাইছো সেটা আনে দেখাও। এই জন্যই তো তোমার রেশনাল প্রেসক্রাইবিং অফ ড্রাগ, এটা আমাদের অবশ্যই ফলো করতে হবে। কিন্তু আমাদের দেশে এই রেশনাল প্রেসক্রাইবিংটা ফলো হয় না। ফার্মেসিতে গেলে যে কোনো ড্রাগ যে কোনো অবস্থাতে চাইলেই দিয়ে দেয় আর কি। কিন্তু গ্লুকোকর্টিকয়েড কিন্তু রেশনাল প্রেসক্রাইবিং, মানে এটা আমরা চাইলেই দিতে পারবো না। যেমন প্যারাসিটামল আমরা চাইলেই দিতে পারবো, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে গ্যাসের ওষুধ এটা চাইলে দিতে পারবো, কিন্তু গ্লুকোকর্টিকয়েড আমরা চাইলে মানে ফার্মাসিস্ট দেওয়ার কোনো ইয়ে নেই, এখতিয়ার নেই। তো ঠিক আছে, ম্যাম ধন্যবাদ ম্যাম। আচ্ছা, এরপরের দিন তাহলে আমি বৃহস্পতিবার বা রোববার ক্লাস নিয়ে শেষ করে দেবো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। বৃহস্পতিবারে নিয়ে নিলেই মনে হয় ভালো হবে ম্যাম, পরবর্তী সপ্তাহে আবার পূজার ছুটি আছে, অনেকে তো আবার পূজার ছুটিতে যাইতে যাবে ম্যাম। আর আচ্ছা, হচ্ছে ঠিক আছে। এদিকে ম্যাম অনেকেই তো হচ্ছে ক্লাস করতে চাইতেছে না, পরীক্ষার ডেট দিয়ে দিবে, ইয়া হয়ে যাবে। সেই ক্ষেত্রে ম্যাম সামনের সপ্তাহে আরো কষ্ট হয়ে যাবে ক্লাস নেওয়া ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে নেক্সট বৃহস্পতিবারে নিয়ে শেষ করবো। স্যার কতটুকু পড়েছে? ম্যাম আগামীকাল হচ্ছে ওই সিস্টেমিকটা যেটা আছে এটা শেষ হয়ে যাবে, সিস্টেমিক শেষ স্যারের? মানে ওই যে ইয়া যেটা পড়াইতেছিল, না ম্যাডাম, অটোনমিকটা ম্যাডাম। অটোনমিকটা শেষ হবে, অটোনমিক আচ্ছা, শুরু করবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, রাখলাম। জি ম্যাম। আচ্ছা ম্যাম, আসসালামু আলাইকুম।